আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। আজ 7 মে 2026 ভারতের ইতিহাসে এক অদ্ভুত সন্ধিক্ষণ। একদিকে দক্ষিণ ভারতে চেন্নাইয়ের রাজভবনে সরকার গঠনের নাটক, অন্যদিকে কেরালায় কংগ্রেসের জয় এবং পশ্চিমবঙ্গে বিজেপির অভূতপূর্ব উত্থান। তবে উত্থান হলেও তারপরে আবার এসে গেছে এক জটিলতা। প্রথমে নজরে মনে হতে পারে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আপনি যদি একটু গভীরে নজর দেন তবে দেখতে পাবেন এর পেছনে কাজ করছে এক বিশাল আন্তর্জাতিক চক্র। ওয়াশিংটন থেকে ভ্যাটিকান ভারতের হিন্দুত্ববাদী সরকারকে কোণঠাসা করতে যে নীল নকশা তৈরি হয়েছিল তার একটি অংশ সফল হলেও অন্যটি মুখ থুবড়ে পড়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে পশ্চিমবঙ্গের জয় দিল্লির মসনদকে এক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল। শুরু করি তামিলনাড়ু দিয়ে। বিজয় বা থালাপতি বিজয়ের দল টিভিকে 108টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে। বিজয় 2টি আসনে লড়াই করে 2টিতেই জিতেছেন। একটা থেকে পদত্যাগ করতে হবে তাকে। ফলে তার দলের এফেক্টিভ স্ট্রেংথ 108 থেকে কমে 107 হয়েছে। ম্যাজিক ফিগার 118 থেকে 11টি কম। আজ শপথ নেয়ার কথা থাকলেও তা হয়নি বিজয়ের। কেন? কারণ এখানে যে সরকার তৈরির ছক কষা হয়েছে তার নিয়ন্ত্রক শুধু চেন্নাইয়ে বসে নেই। কংগ্রেসের 5 বিধায়ক বিজয়কে সমর্থন দিচ্ছে ঠিকই, কিন্তু স্ট্যালিনকে সরিয়ে বিজয়কে কেন বাছল কংগ্রেস? শুধুই কি ক্ষমতার ভাগ পাওয়া? শুধুই কি ক্ষমতার লোভে দীর্ঘ কয়েক দশকের ডিএমকে কংগ্রেস সম্পর্ককে এক ঝটকায় কেটে দিয়েছে কংগ্রেস? না বন্ধু, তা নয়। বিষয়টা এত সহজ জলবৎ তরলং নয়। এর পেছনে ধর্ম এবং আন্তর্জাতিক লবির এক বড় খেলা রয়েছে, যে খেলার খেলোয়াড় ওয়াশিংটন, ভ্যাটিকান এবং কুখ্যাত ডিপ স্টেট, জর্জ সোরস যার মাথায়। আপনি একটা বড়সড় ধুস বলে উড়িয়ে দিতে পারেন, বলতেই পারেন ধুস মশাই, রজ্জুতে সর্প ভ্রম হয়েছে আপনার। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু উল্টো। সর্পকে রজ্জু ভেবে নিশ্চিন্তে বসে থাকছেন আপনি। ডিএমকের কট্টর নাস্তিক্যবাদ বা সনাতন ধর্মবিরোধী অবস্থান দিল্লির বিরুদ্ধে লড়াইয়ে সবসময় সাহায্য করেনি। তাই ভ্যাটিকান এবং ওয়াশিংটনের ডিপ স্টেট লবি এবার একজন এমন মুখকে বেছে নিয়েছেন যার ধর্মীয় পরিচয়ে যিনি খ্রিস্টান, যার ব্যক্তিগত পরিচয় এবং যুব সমাজের ওপর প্রভাব সিনেমার দৌলতে বেশ বেশ বড়, সেইটাকে কাজে লাগিয়ে দক্ষিণ ভারতে একটি বাফার জোন তৈরি করার চেষ্টায় ডিপ স্টেট, ওয়াশিংটন, ভ্যাটিকান। দেখুন, এর আগে বিজয়ের থেকেও অনেক বড় সিনেমা শিল্পী কামাল হাসান তিনি এসছেন। আবার দেখেছেন আপনারা যে অনেকেই শিল্পী তারা এসেছেন কিন্তু টিকতে পারেননি, কিন্তু বিজয় টিকে গেলেন। কারণ ওই যে বললাম ধর্মীয় পরিচয়, সেটা হচ্ছে তিনি খ্রিস্টান। ঠিকঠাক এগোচ্ছিল সব, কিন্তু হিসাবটা একটু ঘেঁটে গেল সংখ্যার বিচারে। সংখ্যাগরিষ্ঠ দল হলো বটে বিজয়ের টিভিকে দল, কিন্তু বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে 11টা আসন নিচে রয়ে এলো। কংগ্রেসের 5টি আসন যোগ করার পরেও
দরকার আরও 6টি, সেটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 10ই মে। স্ট্যালিন আমাদের মমতা সুন্দরীর মতো চেয়ার আঁকড়ে পড়ে থাকেননি। তিনি ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই পদত্যাগ করেছেন। বিজয় ভেবেছিলেন সংখ্যাগরিষ্ঠতা পেতে মাত্র তো কয়েকটা আসন, কংগ্রেস তো রয়েছেই 6টি আসন, তাহলে সেটা পেতে অসুবিধা হবে না। তাই আজ 7ই মে শপথ গ্রহণের অনুষ্ঠান রেখেছিলেন। শেষ খবরে জানা যাচ্ছে বাতিল করেছেন সে অনুষ্ঠান। ওদিকে এগিয়ে আসছে 10 মের ডেডলাইন। 10 মে কেন? কারণ তামিলনাড়ু বিধানসভার বর্তমান যে যে পর্ব, সেটা কিন্তু 10ই মে শেষ হয়ে যাচ্ছে। যত সময় শেষ চলে যাচ্ছে, রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও তত প্রবল হচ্ছে। তামিলনাড়ুর এই অনিশ্চয়তার উল্টো দিকে এবার আসুন কেরালায়। কেরালায় কিন্তু ওয়াশিংটন ও ভ্যাটিকানের পরিকল্পনা সফল হয়েছে। সেখানে কংগ্রেসের জয় নিছক রাজনৈতিক জয় নয়। কেরালার ডেমোগ্রাফি, সেখানকার গির্জাগুলোর প্রভাবশালী ভূমিকা সবসময় একটি বিশেষ আন্তর্জাতিক অক্ষের পক্ষে কাজ করে। বামপন্থীদের হটিয়ে কংগ্রেসকে ক্ষমতায় আনা ছিল ভ্যাটিকানের একটি বড় টার্গেট, যাতে করে দক্ষিণ ভারতে তাদের নিয়ন্ত্রণ এবং দিল্লির বিজেপি বিরোধিতা আরও নিশ্ছিদ্র হয়। কেরালায় কংগ্রেসের এই জয়কে আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের অনেকেই দেখছেন দিল্লির বর্তমান সরকারকে দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ দিক থেকে চাপে রাখার একটা প্রাথমিক ধাপ হিসেবে। এবার আসি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পশ্চিমবঙ্গে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর হিসাব ছিল কেরালা এবং তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গকেও ফের মমতার নেতৃত্বে এনে তাদের নিয়ন্ত্রণ কায়েম রাখতে পারবে। মমতা কিন্তু বহু আগে থেকেই সিআইএর হয়ে কাজ করছেন। মমতা যে এই বঙ্গে মোহাম্মদ ইউনূসের অনুরূপ সংস্করণ হয়ে ভারত বিরোধী বা ভারতকে দুর্বল করার ষড়যন্ত্রে অনেক আগে থেকেই জড়িত, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে কি? কেন পশ্চিমবঙ্গ এত গুরুত্বপূর্ণ? কারণ ওয়াশিংটনের পরিকল্পনায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলোর জন্য একটি লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা ঠিক করা আছে। বাংলাদেশে বর্তমানে যে সরকার বা যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত সমীকরণকে যুক্ত করে ভারতের মূল ভূখণ্ডে অস্থিরতা তৈরি করাই আসল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের প্রথম পর্যায়ে শেখ হাসিনাকে গদিচ্যুত করা হয়েছে, ক্ষমতাচ্যুত করা হয়েছে। মমতা ব্যানার্জির মুসলিম তোষণ এবং সেই তোষণের মাধ্যমে ভারতের জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার পরিকল্পনা থেকেই মমতার উত্থান। এটা একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। ভারতের সীমান্ত জুড়ে বাংলাদেশের যে বিস্তৃত অঞ্চল বাংলাদেশের অংশে, সেখানে গত ফেব্রুয়ারির নির্বাচনে জামাতের যে বিশাল সাফল্য, তার মূলেও মমতার বড়সড় অবদানের খোঁজ পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। মমতা তৃণমূল কংগ্রেস সেই নির্বাচনে জামায়াতকে শুধু অর্থের যোগান দেয়নি, সেটা ছাড়া আরো বিভিন্নভাবে সহায়তা করেছে। এই সমস্ত ব্যাপারটা ভারতীয় গোয়েন্দারা তাদের বড়সড় তদন্তের আওতায় ইতিমধ্যে নিয়ে এসেছেন এবং আগামী দিনে বিজেপির সরকার গঠনের পর সেই প্রক্রিয়া আরো ভয়ঙ্করভাবে, আরো বিরাটভাবে এগিয়ে যাবে। তার জন্যে মমতা এখন পাগলের মতো একটি দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন। গতকাল শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারকে যে খুন করালো, হত্যা করা হলো গুলি চালিয়ে, সেই হত্যাকারী যারা,
তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি, কিন্তু আটকে দিয়েছে ভারতের গোয়েন্দারা। এই ব্যাপারে পাকাপাকি তথ্যের বিস্ফোরণ যখন হবে, সেটা সত্যি বিস্ফোরণ হবে, আর সেটা কেবল সময়ের অপেক্ষা। যদি আগামীতে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ওই কেরলের ওই পিএফআই এর মতো কিংবা মাওবাদীদের মতো, তাহলে অবাক হবেন না কেউ। আগেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরিকল্পনার কেন্দ্রে রাখা হয়েছিল। লক্ষ্য ছিল একটি নির্দিষ্ট ভোটের, বা আরও পরিষ্কার করে বললে মুসলিম ভোট ব্যাংকের সমীকরণকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে ভারতের কেন্দ্রীয় সরকারকে সবসময় বিব্রত ও চাপে রাখা যাবে, সেই উদ্দেশ্যে। সীমান্ত পারের সন্ত্রাস এবং অনুপ্রবেশকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সেই ছক ছিল চূড়ান্ত। ডিপ স্টেটের থিসিস ছিল কমিউনিস্ট ছত্রছায়ায় লালিত বাঙালি হিন্দু কখনো ধর্ম নিয়ে ঐক্যবদ্ধ হবে না। হিন্দু কখনো ধর্মীয় মেরুকরণের পথে যেতে পারে না, কারণ তাদের একটা কমিউনিস্ট ঐতিহ্য আছে, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, মানে মুসলিম তোষণের একটা ঐতিহ্য আছে। ফলে এরা কখনোই ধর্মীয় মেরুকরণের পথে যাবে না মুসলমানদের মতো। কিন্তু বিজেপির হিন্দুত্বের ডাক, মমতার ওই ইসলামদি তোষণের রাজনীতি এবং সর্বোপরি বাংলা পশ্চিমবঙ্গের হিন্দুদের সংখ্যালঘু হয়ে এই দেশ থেকে আরও একবার বাস্তুহারা হওয়ার ভয়, সেটা চেপে বসেছে। এবং এই চেপে বসার ফলে বাঙালি হিন্দু মেরুকরণের পথে চলে গেল। জয় শ্রীরাম ধ্বনি হয়ে উঠল বীজ মন্ত্র, ঘেঁটে গেল বিদেশি প্ল্যান। এটা যে ওয়াশিংটনকে কতটা ভাবিয়ে তুলেছে সেটা বোঝা যায় এটা দেখে যে ইতিপূর্বে ভারতের কেন পৃথিবীর কোনো দেশের অঙ্গরাজ্যের নির্বাচন নিয়ে যা করেনি আমেরিকা, সেটাই করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন বার্তা পাঠালেন নরেন্দ্র মোদীকে। এটা আগে ভাগেই দোষ কাটানোর চেষ্টা, অনেকটা সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি প্রশ্নের আগেই উত্তর। কিন্তু এখানেই বোঝা যায় এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে। মমতার পরাজয় মানে শুধু একটি দলের হার নয়, এটি ওয়াশিংটন এবং ভ্যাটিকানের সেই অ্যান্টি ইন্ডিয়া লঞ্চ প্যাড পরিকল্পনার আপাতত সমাধি হওয়া। কেন বিজেপির জয় দিল্লির জন্য স্বস্তির আর ডিপ স্টেটের জন্য কেন স্বপ্নভঙ্গ? কল্পনা করুন, যদি আজ পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু আর কেরালা তো হয়েই গেছে, এই দুটো রাজ্যই এই আন্তর্জাতিক লবির পকেটে থাকতো, তবে দিল্লির অবস্থা কি হতো? উত্তর ভারত এবং পশ্চিম ভারতের বাইরে দিল্লি কার্যত আসাম ছাড়া একঘরে হয়ে পড়ত। পশ্চিমবঙ্গে বিজেপির জয় এই মৌলবাদী করিডরকে যেটা বানাবার চেষ্টা করেছে ডিপ স্টেট, তাকে এটা ভেঙে দিয়েছে বিজেপির এই জয়। বাংলাদেশের সন্ত্রাসবাদীরা এখন আর পশ্চিমবঙ্গকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারবে না। এটি দিল্লির সরকারের জন্য শুধু রাজনৈতিক অক্সিজেন তা নয়, বরং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল জয়। আগামী 72 ঘন্টা রাষ্ট্রপতি শাসন নাকি সরকার? ফিরে আসি তামিলনাড়ুতে। 10ই মের মধ্যে যদি বিজয় 118 জনের সমর্থন না পান, তবে তামিলনাড়ু রাষ্ট্রপতি শাসনের অধীনে চলে যাবে। আর এটা হলে দিল্লির কেন্দ্রীয় সরকারের হাতে একটা বড় সুযোগ আসবে এই আন্তর্জাতিক লবির প্রভাবকে রুখে দেওয়ার। স্ট্যালিন এখন ক্ষুব্ধ, কারণ তিনি বুঝতে পারছেন তাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের এই বিট্রেয়াল বা বিশ্বাসঘাতকতা তামিল রাজনীতির সমীকরণকে আরো জটিল করে তুলছে।
বন্ধু, ভারতের রাজনীতি এখন আর শুধু গলি বা জেলা বা গ্রাম বা জেলার লড়াই নয়, এটা এখন গ্লোবাল জিওপলিটিক্সের অংশ। কেরালা থেকে বঙ্গ, এই বিশাল বৃত্তে আপনি কার পক্ষ নেবেন? পশ্চিমবঙ্গের জয় কি ভারতকে এক বড় গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে দিল? বিজয়ের এই 10 বা 11 সিটের সংকট কি আসলে নিয়তির কোনো সংকেত? ভারতকে বাঁচাবার জন্যে, ভারতের হিন্দুত্ববাদকে বাঁচাবার জন্যে আপনাদের মতামত কমেন্টকে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই গভীর ষড়যন্ত্রের কথা সবাই জানতে পারে। এরকম আউট অফ দ্য বক্স বা চেনা ছকের বাইরের অথচ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। দেখতে থাকুন ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।